আমি আমি বিমল শঙ্কর বাবুর কাছে আসবো। বিমল শঙ্কর বাবু, আমি জরুরি সংকট শব্দটা দিয়ে শুরু করেছি, কথাগুলো দিয়ে শুরু করেছি, আপনি একমত কিনা আমার প্রশ্ন। আমার এই জরুরি অবস্থা একটা ঘটনা মনে পড়ে গেল। তখন আমরা খুব ছোট, পরবর্তীকালে হাওড়া শহরের একটা কলেজে আমি বছর 3 একটা লিয়েন ভ্যাকেন্সিতে অধ্যাপনা করেছিলাম। খুব বড় কলেজ, সেখানে অমলেন্দুদা বলে একজন ছিলেন, আরএসএসের মানে তিনি কর্মী ছিলেন। জরুরি অবস্থার সময় গ্রেপ্তার করা হয়েছিল। একবার পরীক্ষার হলে ডিউটি দিতেই তাই বললাম, আপনাকে কোন চার্জে গ্রেপ্তার করা হয়েছিল? উনি যেটা শুনলেন আমি উচ্চস্বরে হেসে ফেলেছিলাম। সেটা হচ্ছে যে চার্জটা ছিল হাওড়া ময়দানের কাছে একটা চায়ের দোকানে বসে এই ব্যক্তি ইন্দিরা গান্ধী সরকারকে হটিয়ে দেওয়ার চক্রান্ত করেছিল। এইটা শুনে জাজ পুরো হেসে ফেলেছিলেন। পুলিশকে বললেন আপনি ঠিকঠাক মামলাটাও সাজাতে পারেননি। উনি বলছেন স্যার করব কি আর কত করব, কারণ সব লোককে তো তখন জেলে পুরতে হচ্ছে। পুলিশও আগে পুরতে হবে, তারপর একদম পুলিশও ফেড আপ হয়ে গেছে। আজকে সন্তু পানের বিরুদ্ধেই সরকারের এই পুলিশ দপ্তর যা মামলা করেছে এবং জাজ সে সম্পর্কে যেটা উল্লেখ করেছেন, আমার ওই পুরনো ঘটনা আজ থেকে প্রায় 36-37 বছর আগের ঘটনাটা আমার কিন্তু মনে পড়ে গেল। আসলে এই ঘটনা থেকে একটা বিষয় পরিষ্কার, যে এই সরকারের স্রেফ মাথা খারাপ হয়ে গেছে। কেন মাথা খারাপ হয়ে গেছে? এরা তো কোনোদিন কোনো গণতান্ত্রিক ভাবনা চিন্তার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারেনি। মানিয়ে নিতে পারলে এদের রূপ অন্য রকম হতো। অথচ অবাক লাগে অনির্বাণ, এরাই লড়াই করেছিল অগণতান্ত্রিক কাণ্ড কারখানার বিরুদ্ধে, সিঙ্গুর নন্দীগ্রামের বিরুদ্ধে এরা তো লড়াই করেছিল, সেখানে যা তৎকালীন শাসক দল কাণ্ড কারখানা করেছিল। এবং এদের তখন মানুষকে কথা দিয়েছিল যে পশ্চিমবাংলায় একটা গণতন্ত্রের জায়গা থাকবে, মানুষের জন্য মুক্ত সমাজ থাকবে। আমরাও হয়তো বিশ্বাস করেছিলাম, কারণ সিপিএম এর বিরুদ্ধে লড়াই করতেই হতো তখন, সিপিএম যা করেছিল। কিন্তু তারপর দেখা গেল এরা শুধু ক্ষমতা ভোগ করেনি, ক্ষমতাটাকে গায়ে মেখে ফেলেছে। এবং এদের সঙ্গে একটা সরকারেরই আমি কিছুটা তুলনা করতে পারি, লালুর আমলের যে জঙ্গল রাজ বিহারে ছিল, যাকে বিহারের লোকজন জঙ্গল রাজ বলে, পশ্চিম বাংলায় এরা স্রেফ জঙ্গল রাজের দিকে নিয়ে গেছে, যেখানে কোনো আইন শৃঙ্খলা নেই, কোনো প্রশাসন এরা ঠিকঠাক চালাতে পারছে না। চুরিটা ওপেনলি হচ্ছে, চুরি ঢাকার জন্য আবার চুরি হচ্ছে, বিভিন্ন প্রশাসনকে কাজে লাগানো হচ্ছে চুরি ঢাকার জন্য। সব মিলিয়ে প্রশাসনটাকে ধ্বংস করে ফেলেছে, আইন ব্যবস্থাটাকে ধ্বংস করে ফেলেছে, সমাজটাকে ধ্বংস করে ফেলেছে। এরা ভাবছে মানুষকে 500,000 টাকা করে দেব, তারপর সব ভুলে যাবে। আমি শুধু মা বোনেদের একটা কথা বলবো, যে আপনারা 2021-এও কেউ কেউ তো ভোট দিয়েছিলেন। 2021-এ তৃণমূলের জেতা নিয়ে আমার কিছু প্রশ্ন রয়েছে, কিন্তু তারপরেও আমি এই ফলটা মেনে নিয়েছি। অন্য কিছু না হলে আমি অন্য প্রশ্ন করব না। তারপরেও বলবো, আপনারা এদের ভোট দিয়েছিলেন, এরা আপনাদের কি দিয়েছে? দুয়ারে সরকারের বদলে এরা কি পাঠিয়েছে? দুয়ারে শিবু হাজরা পাঠিয়েছে, দুয়ারে শাহজাহান পাঠিয়েছে। আর ওই আগেকার শাহজাহান, সে নাকি তাজমহল বানিয়েছিল, সে নিয়ে আবার বিতর্ক হচ্ছে, সে আমি বিতর্কে যাচ্ছি না। এই শাহজাহানকে তৈরি হোক, মানে এরা তৈরি করেনি, এরা অন্য জায়গাতে গ্রহণ করেছে। এই শাহজাহান লোকে এখন বাজারে একটা কথা চলছে, ইনি ধর্ষণ মহল বানিয়েছিলেন আর কি, উনি তাজমহল বানিয়েছিলেন, ইনি রেপ মহল বানিয়েছেন। এই শাহজাহানকে এই দলের লোকেরাই, মানে আমি জানি না আয়নায় মুখ দেখে কিনা, বলে সে নাকি দেশপ্রেমিক, স্বাধীনতা সংগ্রামী। ফলে সবকিছু এরা বদলে ফেলেছে। শাহজাহান স্বাধীনতা সংগ্রামী, শিবু হাজরা দেশপ্রেমিক। একটাই কারণ, এই সরকারটা শিবু শাহজাহানদের উপর দাঁড়িয়ে আছে। এই সরকারটা দাঁড়িয়ে আছে শিবু শাহজাহানদের এই বেআইনি কাজের ওপর, কিন্তু বেশি দিন দাঁড়িয়ে থাকতে পারবে না। আসার আগেই আমি একটা ইউটিউবেতে দেখছিলাম, কেরালা ভিত্তিক একটা সংগঠন দ্য ফেডারেল বলে, এই সন্দেশখালী ঘটনার পরে তারা অলরেডি জনমত সমীক্ষা করেছিল। তৃণমূল ডুবতে ডুবতে তারা দেখাচ্ছে 12টা আসন পেতে চলেছে এবং 32% ভোট পেতে চলেছে, যদি ওরা ঠিক বলে থাকে। সুতরাং ধ্বংস অনিবার্য, বাঁচতে পারবে না তোমরা, ধ্বংস অনিবার্য। মেয়েদের গায়ে হাত দিয়েছো তোমরা, আর বাঁচবে না। সব শেষ হওয়ার মোটামুটি রাস্তায় পৌঁছে গেছে তোমরা। আমি বিমল শঙ্কর বাবুর কাছে আসবো। বিমল শঙ্কর বাবু, আমি জরুরি সংকট শব্দটা দিয়ে শুরু করেছি, কথাগুলো দিয়ে শুরু করেছি, আপনি একমত কিনা আমার প্রশ্ন। আমার এই জরুরি অবস্থা একটা ঘটনা মনে পড়ে গেল। তখন আমরা খুব ছোট, পরবর্তীকালে হাওড়া শহরের একটা কলেজে আমি বছর 3 একটা লিয়েন ভ্যাকেন্সিতে অধ্যাপনা করেছিলাম। খুব বড় কলেজ, সেখানে অমলেন্দুদা বলে একজন ছিলেন, আরএসএসের মানে তিনি কর্মী ছিলেন। জরুরি অবস্থার সময় গ্রেপ্তার করা হয়েছিল। একবার পরীক্ষার হলে ডিউটি দিতেই তাই বললাম, আপনাকে কোন চার্জে গ্রেপ্তার করা হয়েছিল? উনি যেটা শুনলেন আমি উচ্চস্বরে হেসে ফেলেছিলাম। সেটা হচ্ছে যে চার্জটা ছিল
হাওড়া ময়দানের কাছে একটা চায়ের দোকানে বসে এই ব্যক্তি ইন্দিরা গান্ধী সরকারকে হটিয়ে দেওয়ার চক্রান্ত করেছিল। এইটা শুনে জাজ পুরো হেসে ফেলেছিলেন। পুলিশকে বললেন আপনি ঠিকঠাক মামলাটাও সাজাতে পারেননি। উনি বলছেন স্যার করব কি আর কত করব, কারণ সব লোককে তো তখন জেলে পুরতে হচ্ছে। পুলিশও আগে পুরতে হবে, তারপর একদম পুলিশও ফেড আপ হয়ে গেছে। আজকে সন্তু পানের বিরুদ্ধেই সরকারের এই পুলিশ দপ্তর যা মামলা করেছে এবং জাজ সে সম্পর্কে যেটা উল্লেখ করেছেন, আমার ওই পুরনো ঘটনা আজ থেকে প্রায় 36-37 বছর আগের ঘটনাটা আমার কিন্তু মনে পড়ে গেল। আসলে এই ঘটনা থেকে একটা বিষয় পরিষ্কার যে এই সরকারের স্রেফ মাথা খারাপ হয়ে গেছে। কেন মাথা খারাপ হয়ে গেছে? এরা তো কোনোদিন কোনো গণতান্ত্রিক ভাবনা চিন্তার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারেনি। মানিয়ে নিতে পারলে এদের রূপ অন্য রকম হতো। অথচ অবাক লাগে অনির্বাণ, এরাই লড়াই করেছিল অগণতান্ত্রিক কাণ্ড কারখানার বিরুদ্ধে, সিঙ্গুর নন্দীগ্রামের বিরুদ্ধে এরা তো লড়াই করেছিল, সেখানে যা তৎকালীন শাসক দল কাণ্ড কারখানা করেছিল। এবং এদের তখন মানুষকে কথা দিয়েছিল যে পশ্চিমবাংলায় একটা গণতন্ত্রের জায়গা থাকবে, মানুষের জন্য মুক্ত সমাজ থাকবে। আমরাও হয়তো বিশ্বাস করেছিলাম, কারণ সিপিএম এর বিরুদ্ধে লড়াই করতেই হতো তখন, সিপিএম যা করেছিল। কিন্তু তারপর দেখা গেল এরা শুধু ক্ষমতা ভোগ করেনি, ক্ষমতাটাকে গায়ে মেখে ফেলেছে। এবং এদের সঙ্গে একটা সরকারেরই আমি কিছুটা তুলনা করতে পারি, লালুর আমলের যে জঙ্গল রাজ বিহারে ছিল, যাকে বিহারের লোকজন জঙ্গল রাজ বলে, পশ্চিম বাংলায় এরা স্রেফ জঙ্গল রাজের দিকে নিয়ে গেছে, যেখানে কোনো আইন শৃঙ্খলা নেই, কোনো প্রশাসন এরা ঠিকঠাক চালাতে পারছে না। চুরিটা ওপেনলি হচ্ছে, চুরি ঢাকার জন্য আবার চুরি হচ্ছে, বিভিন্ন প্রশাসনকে কাজে লাগানো হচ্ছে চুরি ঢাকার জন্য। সব মিলিয়ে প্রশাসনটাকে ধ্বংস করে ফেলেছে, আইন ব্যবস্থাটাকে ধ্বংস করে ফেলেছে, সমাজটাকে ধ্বংস করে ফেলেছে। এরা ভাবছে মানুষকে 500,000 টাকা করে দেব, তারপর সব ভুলে যাবে। আমি শুধু মা বোনেদের একটা কথা বলবো যে আপনারা 2021-এও কেউ কেউ তো ভোট দিয়েছিলেন। 2021-এ তৃণমূলের জেতা নিয়ে আমার কিছু প্রশ্ন রয়েছে, কিন্তু তারপরেও আমি এই ফলটা মেনে নিয়েছি। অন্য কিছু না হলে আমি অন্য প্রশ্ন করব না। তারপরেও বলবো আপনারা এদের ভোট দিয়েছিলেন, এরা আপনাদের কি দিয়েছে? দুয়ারে সরকারের বদলে এরা কি পাঠিয়েছে? দুয়ারে শিবু হাজরা পাঠিয়েছে, দুয়ারে শাহজাহান পাঠিয়েছে। আর ওই আগেকার শাহজাহান সে নাকি তাজমহল বানিয়েছিল, সে নিয়ে আবার বিতর্ক হচ্ছে, সে আমি বিতর্কে যাচ্ছি না। এই শাহজাহানকে তৈরি হোক, মানে এরা তৈরি করেনি, এরা অন্য জায়গাতে গ্রহণ করেছে। এই শাহজাহান লোকে এখন বাজারে একটা কথা চলছে, ইনি ধর্ষণ মহল বানিয়েছিলেন আর কি, উনি তাজমহল বানিয়েছিলেন, ইনি রেপ মহল বানিয়েছেন। এই শাহজাহানকে এই দলের লোকেরাই, মানে আমি জানি না আয়নায় মুখ দেখে কিনা, বলে সে নাকি দেশপ্রেমিক, স্বাধীনতা সংগ্রামী। ফলে সবকিছু এরা বদলে ফেলেছে। শাহজাহান স্বাধীনতা সংগ্রামী, শিবু হাজরা দেশপ্রেমিক। একটাই কারণ, এই সরকারটা শিবু শাহজাহানদের উপর দাঁড়িয়ে আছে। এই সরকারটা দাঁড়িয়ে আছে শিবু শাহজাহানদের এই বেআইনি কাজের ওপর, কিন্তু বেশি দিন দাঁড়িয়ে থাকতে পারবে না। আসার আগেই আমি একটা ইউটিউবেতে দেখছিলাম, কেরালা ভিত্তিক একটা সংগঠন দ্য ফেডারেল বলে, এই সন্দেশখালী ঘটনার পরে তারা অলরেডি জনমত সমীক্ষা করেছিল। তৃণমূল ডুবতে ডুবতে তারা দেখাচ্ছে 12টা আসন পেতে চলেছে এবং 32% ভোট পেতে চলেছে, যদি ওরা ঠিক বলে থাকে। সুতরাং ধ্বংস অনিবার্য, বাঁচতে পারবে না তোমরা, ধ্বংস অনিবার্য। মেয়েদের গায়ে হাত দিয়েছো তোমরা, আর বাঁচবে না। সব শেষ হওয়ার মোটামুটি রাস্তায় পৌঁছে গেছে তোমরা।